নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছে, দিলীপ ঘোষ কি লালকৃষ্ণ আদবানির মতন একই পথে বিজেপির অভ্যন্তরে বানপ্রস্থে যেতে চলেছেন, সেই প্রশ্ন কিন্তু উঠছে। এবং এই মুহূর্তে কিন্তু দলের মধ্যেই এক সাংসদ, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু তিনি কিন্তু একই কথা বলেছেন যে লালকৃষ্ণ আদবানিকে ঠিক যেভাবে তার ভুলের জন্য তার একই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেভাবে রীতিমতন একদম সাইড লাইন হয়ে গিয়েছিলেন বিজেপিতে, যেভাবে তাকে আস্তে 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 সংগঠন থেকে আরএসএস দূরে করে দিয়েছিল এবং তার একটার পর একটা সাংগঠনিক পথ চলে গিয়েছিল, তাকে কোথাও বিজেপিতে দাম দেওয়া হয়নি। পরবর্তীতে আর 2005 সালের জুন মাসের পর পাকিস্তানে যাওয়ার পর এবং পাকিস্তানে দাঁড়িয়ে মোহাম্মদ আলী জিন্না সম্বন্ধে তার উদারপন্থী বক্তব্য রাখার পর, সেটাই কি দিলীপ ঘোষ সম্বন্ধে আবারও ঘটছে না? এবং দিলীপ ঘোষ গত 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি দীঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টারে গিয়ে যে ধরনের কথা বলেছেন মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে, সেটা কিন্তু আরও একবার বিজেপির অভ্যন্তরেই প্রশ্ন তুলে দিয়েছে যে বারংবার বিজেপির অভ্যন্তরে এই ধরনের ঘটনা কিন্তু কখনোই এন্ডোর্স করা হয়নি। বিজেপিতে যদি কোনো নেতা বিজেপি ছেড়ে না চলে যান, তাহলে বিজেপি থেকে তাকে হয়তো তাড়িয়ে দেওয়া হবে না, কিন্তু বানপ্রস্থে পাঠানোর একটা পথ কিন্তু তৈরি করে দেওয়া হবে। সেই কথা বলার কারণও আছে। এই মুহূর্তে রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষকে যেভাবে অচ্ছুত করে রাখা হয়েছে, দিলীপ ঘোষকে যেভাবে গুরুত্বহীন করে রাখা হয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন এবং আপনাদেরকে একটা তুলনামূলক স্টাডি করে দেখাবো যে লালকৃষ্ণ আদবানি ঠিক যে পথ অনুসরণ করেছিলেন, দিলীপ ঘোষ একই পথ অনুসরণ করছেন আজকে। লালকৃষ্ণ আদবানিকে যেভাবে সরিয়ে রেখেছিল বিজেপি এবং অচ্ছুত করতে করতে শেষ পর্যন্ত তার সামগ্রিক রাজনৈতিক ক্যারিয়ারটাই শেষ হয়ে গিয়েছিল একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, সেই একই ঘটনা কিন্তু দিলীপ ঘোষের সঙ্গেও ঘটতে চলেছে বলে পর্যবেক্ষণ। সেই সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সেই খবরে এই মুহূর্তে আপনারা কিন্তু সবাই ওয়াকিবহাল যে দিলীপ ঘোষ এবং রাজ্য বিজেপির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং তার মূল কারণ কিন্তু যে 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন তিনি সস্ত্রীক গিয়েছিলেন দীঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, এবং শুধু গিয়েছিলেন তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন এই মন্দির কিংবা কালচারাল সেন্টারটি তৈরি করার জন্য। এবং তিনি বলেছিলেন যে জগন্নাথ দেব কিংবা কোনো ঠাকুর একদম যার হাত ধরে যে কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে চান তাকে দিয়ে সেটা করিয়ে নেন। এবং তারপর তিনি বলেছিলেন যে এই যে কাজটা তিনি করলেন, এই মন্দির স্থাপন করে তিনি হিন্দু জাগরণের কাজই করেছেন। সুতরাং এই যে সামগ্রিক কথা, তারপর থেকেই কিন্তু একটা রীতিমতন আমরা দেখতে পাই বিজেপিরই অভ্যন্তরে বিভিন্ন জায়গায় দিলীপ ঘোষকে বয়কট করা হয়। দিলীপ ঘোষকে বিভিন্ন জায়গায় সাংসদরা কিন্তু একদম ওপেন ফোরামে একদম সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে বিভিন্ন ধরনের কথাবার্তা লেখেন। তার জবাবও দেন দিলীপ ঘোষ। কিন্তু এই মুহূর্তে যে পর্যবেক্ষণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে লালকৃষ্ণ আদবানি তিনি 2005 সালে যে ঘটনাটার সম্মুখীন হয়েছিল এবং তার একটা ভুলে তার সম্পূর্ণ পলিটিক্যাল কেরিয়ারটা শেষ হয়ে গিয়েছিল, তিনি না পেরেছিলেন বিজেপি ছাড়তে, না বিজেপি তাকে আর কোনো গুরুত্ব দিয়েছিল। সেই পরিস্থিতিতেই সারাটা জীবন লালকৃষ্ণ আদবানি কিন্তু কাটিয়ে গেলেন। এখনো পর্যন্ত লালকৃষ্ণ আদবানি আর তারপর থেকে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় বিজেপিতে থাকতে পারলেন না। সেটাই হতে চলেছে না তো দিলীপ ঘোষের সঙ্গে বঙ্গে? তার কারণ আপনাদের জানিয়ে রাখি, 2005 সালে জুন মাসে লালকৃষ্ণ আদবানি গিয়েছিলেন পাকিস্তান সফরে। তখন তিনি ছিলেন লোকসভার বিরোধী দলনেতা। ঠিক তার 1 বছর আগে পর্যন্ত তিনি কিন্তু ছিলেন ভারতের উপপ্রধানমন্ত্রী। অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন ভারতবর্ষের উপপ্রধানমন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আদবানি। এবং তার পরের বছর জুন মাসে 2005 সালে তিনি যখন লোকসভার বিরোধী দলনেতা, তিনি তখন পাকিস্তানে গিয়েছিলেন এবং পাকিস্তানে গিয়ে তিনি মোহাম্মদ আলী জিন্নার একদম কবরের সামনে কিন্তু তিনি তার শ্রদ্ধার্ঘ্য তিনি কিন্তু একদম নিবেদন করেন এবং পুষ্প দিয়ে তিনি তার শ্রদ্ধার্ঘ্য জানানোর পর তিনি সেলিউট করেন। এবং তারপরে যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন, সেটা নিয়েই কিন্তু তার সামগ্রিক পলিটিক্যাল কেরিয়ারটা প্রশ্নচিহ্নের মুখে চলে এসেছিল। তিনি বলেছিলেন জিন্না সাহেব ধর্মনিরপেক্ষ এবং হিন্দু মুসলিম ঐক্যের দূত। এই যে হিন্দু মুসলিম আখ্যা দিয়েছিলেন, হিন্দু মুসলিম ঐক্যের দূত বলে আখ্যা দিয়েছিলেন, এই যে হিন্দু মুসলিম ঐক্যের দূত বলেছিলেন মোহাম্মদ আলী জিন্নাকে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে, সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে বেজায় চটে গিয়েছিলেন তার
সামগ্রিক বিজেপি দল, এবং তারপর থেকে তাকে বিজেপির বিভিন্ন কার্যক্রম যেগুলো ছিল, কার্য সভা সমিতি যেগুলো ছিল, সেখানে তাকে দেখা যায়নি এবং তাকে ডাকও পড়তো না তার, তেমনও কিন্তু খবর উঠে আসছিল। এবং যে কারিগর একদম দুটো সিট থেকে লোকসভায় 86টা সিট এবং 86টা সিট থেকে 186টা সিটে নিয়ে গেছিলেন লালকৃষ্ণ আদবানি, তিনি অত্যন্ত গুরুতর একজন সাংগঠনিক ব্যক্তিত্ব ছিলেন, যিনি সংগঠনটা খুব ভালো বুঝতেন বিজেপির। তাকে এইভাবে যদি বয়কট করতে পারে বিজেপি সর্বভারতীয় স্তরে, এবং তারপর থেকে তেমনভাবে আর কিন্তু ঘুরে দাঁড়াতে পারেননি লালকৃষ্ণ আদবানি। 2014 সালে যখন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হলেন এবং 10 বছর পর রীতিমতন দেশের প্রধানমন্ত্রী হিসাবে বিজেপির কোনো প্রধানমন্ত্রী আবারও শপথ গ্রহণ করলেন, তখনও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে লালকৃষ্ণ আদবানিকে তেমনভাবে আর কোনো প্রকাশ্য জনসভায় এসে বক্তব্য রাখতে আমরা সেটা কিন্তু আর দেখিনি। এবং তারপর থেকে একদম আলংকারিক পদে তিনি ছিলেন, এখন সম্পূর্ণ বানপ্রস্থে রয়েছেন পলিটিক্যালি লালকৃষ্ণ আদবানি। এবং সেই একই ঘটনা দিলীপ ঘোষের সঙ্গে ঘটতে চলেছে না তো, তার কারণ পশ্চিমবঙ্গে বিজেপিকে দাঁড় করানোর পেছনে যে ব্যক্তির অন্যতম অবদান ছিল বলে সামগ্রিক রাজনৈতিক মহল মনে করেন, তপন শিকদারের পর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু সেটা দিলীপ ঘোষ। 2016 সালে আরএসএস এর প্রচারক থেকে যখন বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পান দিলীপ ঘোষ, তখন কিন্তু 3 বছরের মধ্যে একটা অত্যন্ত ভালো ফলাফল করে দেখিয়ে দেয় বিজেপি, এবং সেটাই কিন্তু এখনো পর্যন্ত বঙ্গে বিজেপির প্রাপ্ত ভোটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভোট। 18টা সিট পায় বিজেপি এবং 41% টোটাল ভোটের 41% পায় বিজেপি, যেটা কিন্তু এখনো পর্যন্ত 2024-এও তারা পেয়ে উঠতে পারেনি। এবং 2024-এ আমরা দেখতে পেয়েছি লোকসভা ভোটে 18টা থেকে আবার সিট কমে তাদের 12টায় চলে এসেছে। কিন্তু 2019 সালে, যেখানে 2014 সালে আমরা দেখেছিলাম যে মাত্র 2টো আসন পেয়েছিলেন বিজেপি পশ্চিমবঙ্গ থেকে, ঠিক সেই জায়গায় 2019 সালে আমরা দেখেছিলাম দিলীপ ঘোষের হাত ধরে একের পর এক নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন। মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, সৌমিত্র খা বিজেপিতে গিয়েছিলেন। একের পর এক নেতাকে নিয়ে এসে বিভিন্নভাবে সংগঠনকে মজবুত করে আরএসএস এর সঙ্গে কাজ করে দিলীপ ঘোষ হয়ে উঠেছিলেন কিন্তু একদম বিজেপির মাথা, এবং পশ্চিমবঙ্গে বিজেপিটাকে একদম যে পর্যায়ে তিনি নিয়ে গেছিলেন, তারপর থেকে বিজেপি কিন্তু আর এগিয়ে যেতে পারেনি। এবং 2021 সালেও আমরা দেখেছিলাম 77টি আসন। এই যে বর্তমানে বিজেপি দ্বিতীয় পজিশনে রয়েছে কিংবা বিরোধী দল হিসেবে রয়েছে, তার মধ্যে অন্যতম কারিগর কিন্তু ছিলেন এই দিলীপ ঘোষ। কিন্তু সেই দিলীপ ঘোষ এটা এই মুহূর্তে কি করলেন, তার কারণ 2024-এর নির্বাচনে যখন দিলীপ ঘোষ হেরে গেলেন, মেদিনীপুরের সাংসদ হিসেবে তিনি ছিলেন, প্রাক্তন মেদিনীপুরের সাংসদ, তারপরে তাকে যখন দুর্গাপুর সিটে দেওয়া হলো 2024-এ, তারপর থেকেই দিলীপ ঘোষ বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছিলেন এবং সর্বভারতীয় স্তরে তিনি কিন্তু সহসভাপতি ছিলেন প্রাক্তন। এবং সেই দিলীপ ঘোষকে রিসেন্টলি আমরা যা দেখতে পেলাম, সেখানে কিন্তু দিলীপ ঘোষকে আর ডাকা হলো না। তার কারণ হিসাবে কিন্তু একটাই খবর উঠে আসছে যে দিলীপ ঘোষ যেভাবে কোলাঘাটে গিয়েছিলেন চা চক্রে তিনি যোগদান করতে, সেখানে সাধারণ কর্মীরা যেভাবে তার উপর বিরক্তি প্রকাশ করেছে, তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিয়েছে, এবং তার সঙ্গে দলের বিভিন্ন সাংসদরা যেভাবে তার সম্বন্ধে মুখ খুলেছে, দিলীপ ঘোষের সম্বন্ধে একদম কটূক্তি করেছে, তারপরে দিলীপ ঘোষকে এই মুহূর্তে কিন্তু বয়কট করছে বিজেপি, তেমনই কিন্তু একটা খবর। এবং সেটা কিন্তু আরএসএস, বঙ্গে যে আরএসএস সেই টিমের একদম নির্দেশ অনুসারে হচ্ছে, তেমনই কিন্তু একটা খবর সূত্র মারফত। এবং এখান থেকেই কিন্তু দিলীপ ঘোষের বানপ্রস্থ জীবন শুরু হতে পারে যদি তিনি না দল পরিবর্তন করেন, তেমন কিন্তু একটা সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল। তার কারণ দিলীপ ঘোষ আরএসএস ঘরানার একজন মানুষ, তিনি আরএসএস এর প্রচারক হিসেবে তিনি জীবনে 40টা বছর কাটিয়ে দিয়েছেন, কিন্তু সেই দিলীপ ঘোষ সহজে যে দল পরিবর্তন করবেন না সেটা কিন্তু এই মুহূর্তে বলাই যায়। কিন্তু রাজনীতিতে সম্ভাবনা কিন্তু সবসময় থাকে, দিলীপ ঘোষ যদি দল পরিবর্তন না করেন বিজেপির অভ্যন্তরে, বিজেপি যে তাকে আর খুব একটা কাজে লাগাবে না এই মুহূর্তে কিন্তু সেটা বলাই যায়। তার কারণ রিসেন্টলি যে ঘটনা দুটো ঘটে গিয়েছে, আমরা সেই দুটোর উল্লেখ যদি করি তাহলেই আপনারা বুঝতে পারবেন সামগ্রিক চিত্রটা কোথায় দাঁড়িয়ে আছে, দিলীপ ঘোষের বর্তমান অবস্থানটা কি। আমরা দেখতে পেয়েছি রিসেন্টলি 6 মে কিন্তু একদম বিজেপির একদম রাজ্য যে কার্যালয়, সেখানে কিন্তু কেন্দ্রীয় যারা পর্যবেক্ষক তারা একটা বৈঠক ডাকেন, যেখানে সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন, শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন, এমনকি সেই বৈঠকে ডাক পেয়েছিলেন রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা পর্যন্ত, এবং তার সঙ্গে বিভিন্ন জেলা সম্পাদক সভাপতিরাও কিন্তু ছিলেন। এবং সেই বিস্তারিত যে বৈঠক, সেখানে
কোর কমিটির সদস্য, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির কোর কমিটির সদস্য দিলীপ ঘোষ থাকলেও তাকে ডাকা হয়নি। এবং সেখানেই কিন্তু থেমে থাকছে না দিলীপ ঘোষ, কিন্তু রীতিমতন এই যে সামগ্রিকভাবে তাকে বিভিন্ন মিছিল মিটিংয়ে তাকে সেখানেও ডাকা হচ্ছে না। তার কারণ গত শুক্রবার আমরা দেখেছি বিজেপি একটা তেরঙ্গা যাত্রা কিন্তু করেছিল কলেজ স্কোয়ার থেকে। সেই কলেজ স্কোয়ারের যাত্রায় কিন্তু আমরা দেখতে পেয়েছি সুকান্ত মজুমদার ছিলেন, শুভেন্দু অধিকারী ছিলেন এবং বিজেপির শ্রমিক ভট্টাচার্য থেকে বিভিন্ন নেতা নেতৃত্বরা ছিলেন, কিন্তু ছিলেন না দিলীপ ঘোষ। তাকে ডাকাই হয়নি সূত্র মারফত তেমন খবর। এবং এই মুহূর্তে যে এই ঘটনা প্রবাহগুলো ঘটছে সেটা কিন্তু অবশ্যই ইঙ্গিত দিচ্ছে সেই ঘটনার, যেটা 2005 সালের পর একদম লালকৃষ্ণ আদবানি, একদম বিজেপির তৎকালীন সেকেন্ড ইন কমান্ড যিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী যদি ফেস হন, তার পেছনে কিন্তু ছিলেন লালকৃষ্ণ আদবানি। সেই লালকৃষ্ণ আদবানিকে যখন আর রেয়াত করেনি আরএসএস, সেই লালকৃষ্ণ আদবানিকে যখন এই বিজেপির কাণ্ডারি হিসেবে যে লালকৃষ্ণ আদবানিকে বলা হতো, সেই লালকৃষ্ণ আদবানিকে যখন রেয়াত করেনি, তাকেই যখন রাজনৈতিকভাবে বানপ্রস্থে পাঠিয়ে দিয়েছিল বিজেপির হিন্দুত্ববাদী সংগঠন, তারা কি এবার দিলীপ ঘোষকে এত গুরুতর একটা যে অপরাধ কিংবা এত গুরুতর একটা যে অন্য ধরনের ছবি উঠে এসেছে, যেটা রীতিমতন বিজেপির নিচুতলার নেতাকর্মীদের মনে একটা এফেক্ট ফেলেছে, যে রাজ্য সভাপতি এত যিনি বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যার মুখে বিভিন্ন ধরনের গরম গরম কথাবার্তা শুনে নিচুতলার কর্মীরা চাঙ্গা হতেন, সেই রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করছেন, বলছেন হিন্দু জাগরণের কাজ করছেন মুখ্যমন্ত্রী। এটা কি মেনে নেওয়া যায়? এবং সেই জায়গা থেকে দিলীপ ঘোষকে কিন্তু আপাতত বয়কট করছে বিজেপি একটার পর একটা ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং সেটাই কিন্তু কোথাও গিয়ে মিলে যাচ্ছে বিজেপির একদম সর্বভারতীয় স্তরে যে নেতা ছিলেন বিজেপির অন্যতম কাণ্ডারি লালকৃষ্ণ আদবানির রাজনৈতিক বানপ্রস্থের সঙ্গে। সেটাই কি ঘটতে চলেছে দিলীপ ঘোষের সঙ্গে? আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।